পৃথিবীর মোট আয়তনের 4/3 পানি দ্বারা পরিবেষ্টিত। আয়তনে মোট 1386 মিলিয়ন ঘন কিলোমিটার পানি আমাদের স্থলভাগকে পরিবেষ্টন করে রেখেছে। এদের মধ্যে রয়েছে বিশাল 5 মহাসাগর, শত শত সাগর এবং লক্ষাধিক নদীনালা। এছাড়াও রয়েছে প্রায় 117 মিলিয়ন হ্রদ। চারদিকে স্থলবিশিষ্ট জলাশয় হিসেবে পরিচিত এই হ্রদগুলো পৃথিবীর জলভাগের অন্যতম প্রধান একটি আধার হিসেবে বিদ্যমান। পৃথিবীর প্রায় সব অঞ্চলেই ছোট বড় হ্রদ দেখা যায়। কিছু কিছু হ্রদ এতটাই বিশাল যে এদের নামকরণে জুড়ে দেওয়া হয় সাগর উপাধি, যেমনটা দেখা যায় কাস্পিয়ান সাগর নামক হ্রদের বেলায়। এ ধরনের হ্রদগুলোকে অনেকেই গ্রেট লেক বা মহাহ্রদ হিসেবে আখ্যা দিয়ে থাকে। এই মহাহ্রদগুলো যেন প্রাকৃতিক পরিবর্তন এবং জীববৈচিত্র্যের এক চলমান জাদুঘর। নানা প্রান্তের এই হ্রদগুলো ভূপ্রাকৃতিক প্রক্রিয়াগুলো অপরূপভাবে মেলে ধরেছে আমাদের কৌতূহলী চোখের সামনে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমনই একটি হ্রদ সম্পর্কে, যার নাম বৈকাল হ্রদ। রুশ মুলুকে সাইবেরিয়া অঞ্চলে অবস্থিত এই হ্রদটি যুগ যুগ ধরে মানুষের কৌতূহল এবং মুগ্ধতার কারণ হিসেবে বিদ্যমান হয়ে রয়েছে। তো চলুন কথা না বাড়িয়ে হ্রদটি সম্পর্কে জেনে নেওয়া যাক। তার আগে বলে রাখি, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন। আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিওগুলো নিয়মিত ফেসবুকে দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে রাখতে পারেন। আমি রহস্য বালক আছি আপনাদের সাথে। তো চলুন ভিডিও শুরু করা যাক। রুশ ফেডারেশনের সাইবেরিয়া অঞ্চলের দক্ষিণাংশে অবস্থিত পৃথিবীর সর্বপ্রাচীন স্বাদুপানির হ্রদ বৈকাল হ্রদ। বিজ্ঞানীদের হিসাব মতে এই হ্রদের বয়স প্রায় 20 থেকে 25 মিলিয়ন বছরের মতো হবে। রুশরা একে ওরেজো বেয়াকাল বা বৈকাল নামে ডেকে থাকে। তিউরিক্স ভাষায় আঞ্চলিক শব্দ বাইকুল থেকে এই হ্রদের নামকরণ করা হয়েছে, যার বাংলা অর্থ করলে দাঁড়ায় সম্পদশালী হ্রদ। এই হ্রদকে অনেকে সাইবেরিয়ার মুক্তা নামেও দেখে থাকেন। সাধারণ জ্ঞানের বইগুলোতে বৈকাল হ্রদের পরিচিতি হচ্ছে পৃথিবীর গভীরতম হ্রদ হিসেবে। প্রায় 1620 মিটার গভীর এই হ্রদের আয়তন 31,500 বর্গ কিলোমিটার। শুধু যে প্রাচীনতা এবং গভীরতার দিক দিয়ে এই হ্রদ অনন্য তা কিন্তু নয়, বরং আয়তনের দিক দিয়ে বিশ্বের বৃহত্তম স্বাদুপানির হ্রদ হিসেবে পরিচিত এটি। পৃথিবীর মোট স্বাদুপানির 1/5 বা 23,000 ঘন কিলোমিটার পানি এই হ্রদের বুক দিয়ে প্রবাহিত হয়। রাশিয়ার অন্যতম এই জলধারাটি স্থানীয়দের নিকট একটি অত্যন্ত পবিত্র হিসেবে পরিচিত। অনেক অঞ্চলে এই হ্রদকে ঘিরে অলৌকিক গল্পগাথাও প্রচলিত রয়েছে। বিশেষ করে শীতকালে এই হ্রদের পানি জমে বরফে পরিণত হয়, সেখানে বিশালাকার বলয় দেখা যায়। এই বলয়কে ঘিরে এক এক সময় বিভিন্ন উপকথা প্রচলিত ছিল। এমনকি হাল আমলেও এসব বলয়কে ভিনগ্রহীদের কারসাজি হিসেবে চালিয়ে দেওয়া হতো। তবে বৈজ্ঞানিক অনুসন্ধানে অবশ্য এসব তথ্য বিশ্বাসীদের হতাশ করেছে। বিজ্ঞানীদের মতে প্রায় 7 কিলোমিটার ব্যাসের এই বলয়গুলো আসলে হ্রদের উষ্ণ জলের সাথে পৃষ্ঠের বরফের সংস্পর্শের কারণে গঠিত হয়েছে। তবে এখনও বিভিন্ন জনপদের বিশ্বাস মতে এই হ্রদ পবিত্র এবং তারা নানা উপায়ে পবিত্র হ্রদকে ঘিরে বিভিন্ন রীতিনীতি পালন করে থাকে। প্রাচীনকাল থেকে মানুষ বৈকাল হ্রদ অঞ্চলে বসবাস করে আসছে। ইতিহাসের পাতা ঘেঁটে জানা যায় খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে মানুষ সর্বপ্রথম বৈকাল হ্রদ আবিষ্কার করে। তাছাড়া হানশিয়াং যুদ্ধের অন্যতম ক্ষেত্র হিসেবে এই অঞ্চলের নাম ইতিহাসের পাতায় লিপিবদ্ধ রয়েছে। সেই যুদ্ধটি সংঘটিত হয়েছিল খ্রিস্টপূর্ব 133 থেকে 89 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে। এই হ্রদের ইতিহাস এতটাই প্রাচীন যে স্থানীয়রা বিশ্বাস করে স্বয়ং যীশুখ্রিস্ট এই হ্রদ ভ্রমণ করতে এসেছিলেন, যদিও এর কোনো ঐতিহাসিক দলিল নেই। ইউরোপ মহাদেশ থেকে প্রথম এই হ্রদ অঞ্চলে পদার্পণ করেছিলেন কুরবাত ইভোনভ নামে একজন রুশ নাগরিক। তিনি 1643 সালে এই কীর্তি করেন। তখন সাইবেরিয়া অঞ্চল রুশ সাম্রাজ্যের অধীনস্থ ছিল না। 1700 শতকে রাশিয়া কর্তৃক সাইবেরিয়া অঞ্চল দখল হয়ে গেলে বৈকাল হ্রদ রুশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। এখন প্রশ্ন উঠতে পারে, এই হ্রদ ঠিক কতটা প্রাচীন? এর উত্তরে বিজ্ঞানীরা বলেছে এই হ্রদের বয়স কমপক্ষে 25 মিলিয়ন বছর। প্রাগৈতিহাসিক যুগে ভূপৃষ্ঠের আন্দোলনের ফলে সৃষ্টি হয়েছে এই হ্রদকে ঘিরে থাকা পর্বতমালা। ধারণা করা হয় যে প্রাথমিকভাবে বৈকাল হ্রদ অঞ্চলটি ছিল একটি নদীর খাত, কিন্তু ভূমিকম্প এবং ভূপৃষ্ঠের ফাটলের ফলে নদীর দুই তীরের মধ্যবর্তী প্রশস্ততা বাড়তে থাকে। সেই সাথে পাল্লা দিয়ে বাড়তে থাকে নদীর গভীরতা। টার্সিয়ারি যুগের 66 থেকে 2.6 মিলিয়ন বছর আগে বিভিন্ন সময়ে এই পরিবর্তন সাধনের মাধ্যমে বৈকাল হ্রদের অববাহিকা গঠিত হয়েছে। পর্বতের চূড়ায় জমে থাকা বরফ গলে নদীর পানি বৃদ্ধি হতে থাকে। এরপর প্লাইওসিন যুগে 5.3 থেকে 2.58 মিলিয়ন বছর আগে নদী থেকে বিচ্ছিন্ন হয়ে একাধিক স্বতন্ত্র হ্রদের জন্ম হয়। এরপর ধীরে ধীরে সেগুলো একত্রিত হয়ে গঠিত হয় বৈকাল হ্রদ। হ্রদগুলো এক হওয়ার পেছনে ভূমিকম্প, ভূমিধস, শিলাপতন সহ বেশ কিছু সম্ভাব্য কারণ চিহ্নিত করা হয়েছে। আবার এমনও হতে পারে একাধিক কারণ এই হ্রদ সৃষ্টির পেছনে প্রত্যক্ষ ভূমিকা পালন করেছে।
প্রাগৈতিহাসিক যুগের ন্যায় আজও বৈকাল হ্রদ অঞ্চলটি ভূমিকম্প প্রবণ। হ্রদের অভ্যন্তরীণ উপত্যকায় প্রতি বছর 2000-এর মতো হালকা এবং মাঝারি মাত্রার ভূমিকম্প নির্মিত হয়। এর ফলে হ্রদের গভীরতাও কম বেশি বাড়তে থাকে বলে ধারণা করা হয়। বৈকাল হ্রদ আর স্বচ্ছ টলমলে পানির শৈল্পিক দৃশ্য যেন সমর্থক শব্দ। এই হ্রদের পানি পৃথিবীর অন্যতম বিশুদ্ধ এবং স্বচ্ছ পানি। গ্রীষ্মকালে সাইবেরিয়ান পর্বতের বরফ সম্পূর্ণ গলে হ্রদের বুক কানায় কানায় ভরে ফেলে। তখন এর স্বচ্ছ বুক ভেদে প্রায় 39 মিটার গভীর পর্যন্ত পরিষ্কার দেখা যায়। এই স্বচ্ছতার পেছনে কলকাঠি নাড়ছে বিশুদ্ধ বরফ গলা পানি, হ্রদের বুকে থাকা প্লাঙ্কটনের ময়লা আহার এবং খনিজ লবণের অনুপস্থিতির মতো বেশ কিছু বিষয়। বৈকাল হ্রদের বুকে ছোট ছোট মোট 27টি দ্বীপের সন্ধান পাওয়া গেছে। এসব দ্বীপের বেশিরভাগই মানুষের জন্য একদম বাসযোগ্য নয়, তবে কিছু কিছু দ্বীপে মানুষের বসতি চোখে পড়ার মতো। এদের মধ্যে সবথেকে বড় দ্বীপ আলখন, লম্বায় প্রায় 72 কিলোমিটার। এখানে মোট জনসংখ্যা প্রায় 1500। বৈকাল হ্রদের বিশাল অঞ্চল জুড়ে পানির যোগান দিয়ে আসছে প্রায় 330টির মতো নদী। এদের মধ্যে সেলেঙ্গা নদী এর সবথেকে বড় উৎস হিসেবে চিহ্নিত। হ্রদের অর্ধেকেরও বেশি পানি আসে এই নদী থেকে। তবে অবাক করা তথ্য হচ্ছে, এতগুলো নদী উৎস হলেও এই হ্রদের পানি শুধুমাত্র পতিত হয় আঙ্গারা নদীর বুকে। সেখান থেকে প্রতি বছর 15.8 ট্রিলিয়ন গ্যালন পানি ইয়েনিশি নদীর মাধ্যমে প্রবাহিত হয়ে আর্কটিক সাগরের বুকে পতিত হয়। সাইবেরিয়া অঞ্চলের বেশিরভাগ এলাকার তাপমাত্রা অনেক কম, তবে বৈকাল হ্রদ অঞ্চলের আবহাওয়া সেই তুলনায় অনেকটা উষ্ণ। এখানে শীতকালে তাপমাত্রা -21 ডিগ্রি সেলসিয়াসের মতো থাকে। আগস্টের দিকে এই তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পায়। শীতকালে হ্রদের পৃষ্ঠ পুরোটাই বরফে আচ্ছাদিত হয়ে যায়। তবে মে জুন মাসের দিকে বরফ গলে দেখা যায় স্বচ্ছ পানির স্তর। তখন জলপৃষ্ঠের গড় তাপমাত্রা হয় 12 ডিগ্রি সেলসিয়াস। বৈকাল হ্রদের বুকে তখন মাঝারি আকারের ঢেউ ওঠে। হ্রদের ঢেউয়ের সর্বোচ্চ উচ্চতা মাপা হয়েছে প্রায় 4.6 মিটার। বৈকাল হ্রদ জীববৈচিত্র্যের আধার। প্রায় 1800 প্রজাতির মতো পশুপাখি এই হ্রদ অঞ্চলকে প্রাণের কোলাহলে মুখরিত করে রেখেছে। হ্রদের কাছাকাছি অঞ্চলে পাওয়া যায় শত শত প্রজাতির গাছপালা। এখানে প্রাপ্ত অধিকাংশ জীবই আঞ্চলিক জীব। পৃথিবীর অন্য কোথাও এদের পাওয়া যায় না। এজন্য জীবপ্রেমী এবং গবেষকদের নিকট বৈকাল হ্রদ এক সমৃদ্ধির ভাণ্ডার। বৈকালের পানিতে প্রায় 50,000 প্রজাতির মাছের বসবাস। এদের মধ্যে রয়েছে 25 প্রজাতির গোবি ফিশ, অ্যামলসেমন, গ্রেলিং, হোয়াইট ফিশ এবং এস্টারগন মাছ। এখানকার জেলেদের কাছে সবথেকে জনপ্রিয় মাছ অ্যামলসেমন। তাছাড়া বিরল প্রজাতির মাছের মধ্যে গোলোমিয়াঙ্কা মাছ উল্লেখযোগ্য। বৈকাল হ্রদের সবথেকে প্রাচীন প্রাণী হচ্ছে নেরপা। এটি শুধুমাত্র বৈকাল হ্রদ নয়, সারা বিশ্বে একমাত্র স্বাদু পানির সিল মাছ। এখানে প্রায় 1 লাখের মতো নেরপা বসবাস করে। বিবর্তন বিজ্ঞানীদের নিকট অত্যন্ত আকর্ষণীয় প্রাণী এরা। ঠিক কখন এরা সাগর থেকে স্বাদু পানিতে নিজেদের মানিয়ে নিয়েছে তা উদ্ঘাটন করতে গবেষণা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা। হ্রদের জলধারা অব্যাহত হওয়া কিংবা প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হওয়ার পেছনে অনেক কারণ থাকতে পারে। প্রতিটি হ্রদের জন্য অঞ্চল এবং ভূপ্রকৃতি ভেদে এসব কারণ আলাদা আলাদা হতে পারে। তেমনই বৈকাল হ্রদের জন্য বড় হুমকি হিসেবে দেখা দিচ্ছে প্রচুর পরিমাণে শৈবাল। অবশ্য অনেক মহাহ্রদের জন্যই শৈবালের প্রাচুর্যতা এক গলার কাটা। প্রাথমিকভাবে রুশ বিজ্ঞানীরা ভেবেছিলেন বৈকালের মতো বিশাল হ্রদের জন্য শৈবাল তেমন বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়াবে না। 2008 সালের দিকে তাদের ধারণা ভুল প্রমাণিত করে বৈকাল তলদেশে আবির্ভূত হয় স্পাইরোগাইরা ব্লুম। হ্রদের তলদেশ থেকে এসব ব্লুম তীরে উঠে আসে এবং মারাত্মক দুর্গন্ধ সৃষ্টি করে। তবে দুর্গন্ধ এই ব্লুমের সবথেকে বিপজ্জনক দিক নয়। রাসায়নিকভাবে বিষাক্ত এই ব্লুমগুলো নানা প্রজাতির শামুক, স্পঞ্জ, মাছ এবং ক্রাস্টাসিয়ানদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এর ফলে হ্রদ অঞ্চলের জীববৈচিত্র্য ধ্বংস এবং প্রাকৃতিক ভারসাম্য হুমকির মুখে পড়বে। এছাড়াও প্রতি বছর হাজার হাজার পর্যটকদের ভিড়ে জমে থাকা প্রচুর পরিমাণে আবর্জনা এবং বর্জ্য। পর্যাপ্ত নিষ্কাশন ব্যবস্থা না থাকায় এসব বর্জ্য হ্রদের পরিবেশ নষ্ট করছে। তবে আশারঞ্জক বিষয় হচ্ছে সাম্প্রতিক লেক বৈকাল ট্রেইল নির্মাণ করা হয়েছে, যা পুরো হ্রদ অঞ্চলকে এসব সমস্যা থেকে স্থায়ী সমাধান দিবে। গত শতাব্দী থেকে মঙ্গোলিয়া এবং রাশিয়ার শিল্পক্ষেত্রে ব্যাপক বিকাশ সাধন হয়েছে। বর্ধমান চাহিদার সাথে পাল্লা দিয়ে দুই দেশে বাড়ছে কলকারখানার সংখ্যা। তবে দুঃখজনক হলেও সত্যি, এর ফলে বহু প্রাকৃতিক স্থান ধ্বংস করে কলকারখানার নির্মাণ করা হচ্ছে। এর থেকে বাদ পড়েনি বৈকাল হ্রদের বিভিন্ন অঞ্চলও। বৈকালের প্রধান উৎস সেলেঙ্গা নদীটি মঙ্গোলিয়া দিয়ে প্রবাহিত হচ্ছে। সেখানে তারা বাঁধ নির্মাণের প্রস্তাব দেওয়ার পরপরই বৈকালের পানির উৎস নিয়ে প্রশ্ন ওঠে। এর ফলে হ্রদের পানি আশঙ্কাজনক হারে কমে যাবে। তাছাড়া এর ফলে হ্রদে আসা পলির পরিমাণও কমে যাবে। ক্রমাগত প্রাণী বৈচিত্র্য ধ্বংসের মুখে পড়বে। বৈকালের তীরবর্তী অঞ্চলে বেশ কয়েকটি মাইনিং, কাগজ, জাহাজ নির্মাণ, মৎস্য এবং কষ্ট শিল্প কারখানা গড়ে উঠেছে। এসব কারখানা পানির জন্য বৈকালের উপর নির্ভরশীল। এর ফলে বৈকালের বড় একটি অংশে দেখা যাবে পানি দূষণ। কারখানাগুলোর রাসায়নিক পদার্থ পানির বিশুদ্ধতা নষ্ট করে দিচ্ছে।
এর আগে 1966 সালে বৈকাল হ্রদের দক্ষিণ তীরে একটি ঝুঁকিপূর্ণ কাগজ কারখানা নির্মাণের প্রস্তাব উঠেছিল। তৎকালীন সোভিয়েত বিজ্ঞানীরা এর বিরুদ্ধে শক্ত পদক্ষেপ গ্রহণ করলে এটি বাতিল করা হয়। 1971 সালে তৎকালীন সোভিয়েত সরকার এই হ্রদ সংরক্ষণের জন্য জরুরি অধ্যাদেশ জারি করেছিল, কিন্তু 90-এর দশকে সেই চিত্র পাল্টে যায়। এর ফলে কলকারখানার বর্জ্যের মাধ্যমে বৈকাল হ্রদ অনেকটা হুমকির মুখে রয়েছে। 1966 সালে বৈকাল হ্রদকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অংশ হিসেবে ঘোষণা দেওয়া হয়। এর মাধ্যমে বিশাল এই অঞ্চলকে সংরক্ষণের জন্য বিশেষ গুরুত্ব দেওয়া হয়। হ্রদকে ভালোবেসে বহু প্রকৃতিপ্রেমী সংগঠন গড়ে তুলেছে রাশিয়া জুড়ে। এদের সরব প্রতিবাদ এবং কর্মসূচির কারণে 2006 সালে রুশ সরকারের প্রস্তাবিত তেল পাইপলাইন প্রকল্প বাতিল করা হয়েছে। হয়তো একটা সময় কলকারখানার বিষ বাষ্প গ্রাস করে ফেলবে বৈকাল হ্রদকে। এর শেষ বিন্দু পানি বাষ্প হয়ে পৃথিবীর দীর্ঘশ্বাসে বিলীন হয়ে যাবে। কিন্তু সেই অভিশপ্ত ভবিষ্যৎকে রুখে দিতে এসব সংগঠন এবং অন্যান্য যারা কাজ করছে তারাই আমাদের বর্তমান এবং ভবিষ্যতে আশার বাণী। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানতে পারেন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে পারেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। একই সাথে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। দেখা হতে পারে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে সাবধানে থাকুন, সতর্ক থাকুন। ধন্যবাদ।